রাশেদ সাহেব একজন মধ্যবিত্ত চাকরিজীবী। সকাল 9টায় তার অফিস। এদিকে গত 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে একটা বাসও পাচ্ছেন না তিনি। শেষমেশ শত মানুষের ভিড় ঠেলে একটা বাসে উঠলেন ঠিকই, কিন্তু এরপর শুরু হলো আরেক নাটক। 10 টাকার ভাড়া চাওয়া হলো 20 টাকা। অভিযোগ জানাতে হেল্পার বলে বসলো, রাস্তা অনেক জ্যাম, তেলের দাম বাড়ছে, না পোষাইলে নাই মাজার। নিরুপায় হয়ে রাশেদ সাহেবকে পকেট থেকে বাড়তি ভাড়াটাই দিতে হলো, কারণ তিনি জানেন এই বাসের স্টিয়ারিং আসলে ড্রাইভারদের হাতে নেই, আছে এক অদৃশ্য সিন্ডিকেটের হাতে। যে সিন্ডিকেট ঠিক করে আপনি ঠিক টাইমে অফিসে পৌঁছাতে পারবেন কিনা, কত টাকা ভাড়া আপনাকে দিতে হবে, এমনকি আপনি আদৌ জীবিত বাড়ি ফিরতে পারবেন কিনা। আজকের ভিডিওতে আমরা সেই সিন্ডিকেটের অন্দরমহলে ঢু মারবো, জানবো প্রতিদিন আপনার পকেট কেটে আদায় করা বাড়তি টাকা আসলে কার পকেটে যায়, কেন সরকার এই সিন্ডিকেটের কাছে অসহায়, দেখবো কিভাবে লক্কর ঝক্কর বাসের চাকার নিচে পিষ্ট হচ্ছে 17 কোটি মানুষের অধিকার। চলুন তবে কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। লোকাল ট্রান্সপোর্ট হিসেবে একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল বাসের উপর নির্ভরশীল। বিশেষভাবে ঢাকার রাস্তায় চলাচলের জন্য লোকাল বাসের কদর অনেক। সরকারি হিসেব মোতাবেক ঢাকায় 92টা কোম্পানির অধীনে 96টি রুটে মোট 5931টি বাস ও মিনি বাস চলাচল করে। তবে রাস্তার এই সংখ্যাটা আরো অনেক বেশি। এসব বাসের বেশিরভাগেরই একেবারে লক্কর ঝক্কর অবস্থা। কোনোটার লুকিং গ্লাস নেই, কোনোটার ফ্রন্ট গ্লাস ভাঙ্গা, আবার কোনো বাসের তো বডি চেসিসে ভাঙ্গা। আমরা অনেক সময় ফেসবুকে ভিডিওতে দেখি যে বাস চলতেছে, পিছন থেকে বিভিন্ন টুকায় প্লাবান বাসের যে পিছনের যে মেটাল যে সিটটা থাকে সেগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে ঢাকার লক্কর ঝক্কর বাসের অবস্থা। এখন ধরেন আপনি চাইলে মার্সিডিজ বেঞ্জ বা অন্তত পক্ষে হিনো 1 যে মডেলের 2-3টা বাস কিনে রুট পারমিট নিয়ে ঢাকার রাস্তায় চালাবেন, মানুষকে একটা ভালো সার্ভিস দিবেন, কিন্তু বাস্তবতা বলছে আদতে এটা সম্ভব না। আপনি চাইলে একটি ভালো বাস কিনে রাস্তায় নামাতে পারবেন না। বিআরটি এর রুট পারমিট থাকার পরও আপনাকে মালিক সমিতির অনুমতি নিতে হবে, আর এই অনুমতি বা সিরিয়াল পেতে আপনাকে গুনতে হবে 5 থেকে 10 লাখ টাকা। ঢাকার রাস্তায় প্রতিটি রুটে একটি করে সিন্ডিকেট বা মালিক সমিতি কাজ করে। তারা ঠিক করে এই রুটে কতগুলো বাস চলবে, সেগুলোর ভাড়া কত হবে, অন্য কোনো কোম্পানির বাস এই রুটে আসতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি। যদি কোনো নতুন কোম্পানি কম ভাড়ায় ভালো সেবা দিতে চায়, তবে কৌশলে তাদের বাস ভাঙচুর করা হয়, শ্রমিকদের মারধর করা হয়, এমনকি রাজনৈতিক প্রভাব খাটিয়ে রুট পারমিট বাতিল করা হয়। মানে তারা সিস্টেমটা এমন ভাবে তৈরি করেছে যেন কেউ ফ্রি মার্কেটিং বা প্রতিযোগিতার কোনো সুযোগ না পায়। একটা নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই চলে এই মনোপলি। আসুন একটা অঙ্ক করি। ঢাকার রাস্তায় প্রতিদিন কত টাকার চাঁদা লেনদেন হয়? একটা বাস টার্মিনাল থেকে বের হয়ে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বেশ কয়েকটি ধাপে চাঁদা দিতে হয়। ভদ্র ভাষায় একে রাখা হয় গেট পাস নামে। মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ফান্ডে দিতে হয় দৈনিক 200 থেকে 300 টাকা। লাইনম্যান ও কলার বয়দের দেয়া লাগে 100 থেকে 150 টাকা। এছাড়াও বিভিন্ন রাস্তার মোড়ে পুলিশ, ট্রাফিক ম্যানেজমেন্টের হাতে বিভিন্ন উপহার উপঢৌকন দিতে হয়। এগুলো না দিলে কিন্তু এসব বাস নিয়মিত চলতে পারবে না, এবং দেওয়ারও কারণ আছে। তারা যে খুব ভদ্রতার খাতিরে দেয় বা বিষয়টা কিন্তু এমন না, এর পিছনে একটা কারণ আছে। নথিবিহীন এই চাঁদার পরিমাণটাও 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে। টিআইবি এর গবেষণা অনুযায়ী পরিবহন খাতে বছরে প্রায় 1000 কোটি টাকার চাঁদাবাজি হয়। সিন্ডিকেটটা যুক্তি দিয়ে থাকে এই টাকা শ্রমিকদের কল্যাণে খরচ করা হয়, কিন্তু বাস্তবে সাধারণ ড্রাইভার বা হেল্পাররা এই টাকার কানাকড়িও পায় না। এই টাকার ভাগ চলে যায় উপর মহলের প্রভাবশালী নেতা, পুলিশ প্রশাসন এবং দলীয় ক্যাডারদের পকেটে। আর এই 1000 কোটি টাকার চাঁদার বোঝা শেষ পর্যন্ত আমাদের ঘাড়েই আসে। মানে হচ্ছে এই যে 1000 কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে, এই টাকাটা তো আমরাই দিচ্ছি, সেখান থেকে তো চাঁদাবাজি হচ্ছে। ঢাকার অনেক রুটের বাসে এখনো চেকার সিস্টেম বিদ্যমান। কিছুদূর পর পর রাস্তায় গাড়ি থামিয়ে চেকাররা গাড়িতে ওঠে, তারা যাত্রী গুনে একটি কাগজে সই করে দেয়, একে বলা হয় ওয়েবিল। আপনারা যারা ঢাকা চলাফেরা করেন, আপনারা অনেকেই দেখবেন যে বিভিন্ন একটা নির্দিষ্ট স্টপেজ পর পর গাড়িটা একটু থামে, একজন উঠে এটা হচ্ছে আপনার মানে পরীক্ষা যেটাতে দেয়, ওইখানে কিছু জিনিস দেখে একটা সই করে দেয়। এটাই হচ্ছে সেই চেকার সিস্টেম। ঢাকার রাস্তায় সাধারণ যেসব বাসগুলো চলাচল করে, এটার জন্য কিন্তু বিআরটি একটা নির্দিষ্ট ভাড়া সেট করে দিয়েছে। সেটা হচ্ছে যেসব বড় বাস আছে সেগুলো ক্ষেত্রে 2 টাকা 42 পয়সা আর সর্বনিম্ন ভাড়া 10 টাকা। আর অন্যদিকে যেসব মিনি বাস আছে সেগুলোর ভাড়া হচ্ছে 2 টাকা 32 পয়সা, সর্বনিম্ন ভাড়া 8 টাকা। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা কি রিসেন্টলি 8 টাকা ভাড়া দিয়েছেন? কমেন্ট করে জানান তো। এটা কিন্তু বিআরটিএ কর্তৃক একটা নির্ধারিত ভাড়া। তবে এই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিন্ডিকেট তৈরি করেছে এক অদ্ভুত ওয়েবিল সিস্টেম। ধরুন আপনি মিরপুর থেকে ফার্মগেট যাবেন, কিন্তু বাসের ওয়েবিল পয়েন্ট যদি শাহবাগ পর্যন্ত হয়, তবে আপনি ফার্মগেট নামেন আর আগারগা নামেন, আপনাকে শাহবাগ পর্যন্ত ভাড়া দিতে হবে। বিআরটিএ বারবার এই নিয়মকে নিষিদ্ধ
করেছে, কিন্তু কে শোনে কার কথা? একটা চেকপোস্ট পার হলে তারা 15, 20 বা 25 টাকা পর্যন্ত ভাড়া ধার্য করে, যা কিলোমিটার প্রতি সরকারি ভাড়ার চেয়ে দ্বিগুণ বা 3 গুণ বেশি। এছাড়াও ঢাকায় চলাচলকারী প্রায় সব বাসই এখন সিটিং সার্ভিস বা বড় বাস হিসেবে ভাড়া নেয়। মিনি বাস বা লোকাল বাসের 8 টাকার সর্বনিম্ন ভাড়া বাস্তবে কোথাও নেওয়া হয় না। আপনি বাসে সিট পান বা হ্যান্ডেল ধরে ঝুলে ঝুলে যান, আপনাকে কিন্তু সম্পূর্ণ ভাড়াটাই দিতে হবে। মাঝে সরকার কিছুদিন টিকিটিং চালু করার চেষ্টা করলেও মালিকদের কারসাজিতে সেই নিয়ম বেশি দিন চালানো যায়নি। মেশিন নষ্ট থাকার কথা বলে তারা ম্যানুয়াল পদ্ধতিতে অতিরিক্ত ভাড়া আদায় করে। শহরের কোলাহল পেরিয়ে যখন আপনি দূরে কোথাও যেতে চান, তখন দেখা যায় আরেক রকম সিন্ডিকেটের খেলা। দূরপাল্লার বাসে যাত্রী হয়রানির ধরনটাও আরো কৌশলী এবং নির্মম, যার মধ্যে প্রথমেই আসে টিকিট কালোবাজারের কথা। ঈদ বা লম্বা ছুটিতে অনলাইনে টিকিট ছাড়া 2-3 মিনিটের মধ্যে সব সোল্ড আউট দেখায়, কিন্তু কাউন্টারের পিছনের দরজা দিয়ে ঠিকই সেই টিকিট বিক্রি হয় দ্বিগুণ বা 3 গুণ দামে। মালিক সমিতি এবং কাউন্টার মাস্টারদের যোগসাজশে এই টিকিট চলে যায় ব্ল্যাকারদের হাতে। সাধারণ মানুষের পকেট কাটার জন্য একে তারা নাম দিয়েছে স্পেশাল ট্রিপ নামে। মানে একটা অবৈধ জিনিসকে নরমালাইজ করার জন্য যত কুবুদ্ধি করা লাগে সব এই বাঙালি মাথা থেকেই আসে। হাইওয়েতে এমন অনেক বাস চলে যেগুলো লক্ষ ঝক্ষ লোকাল বাস হওয়ার কথা, কিন্তু নতুন রঙের প্রলেপ লাগিয়ে এসি বা স্ক্যানিয়া স্টিকার মেরে সেগুলোকে ভিআইপি বাস হিসেবে চালানো হয়। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI এর মতে মহাসড়কের দুর্ঘটনার অন্যতম বড় কারণ এই ফিটনেসবিহীন বাস এবং ভুয়া লাইসেন্সধারী চালক। ও হ্যাঁ, এখানে চালকদের কথা না বললেই নয়। একজন চালকের দিনে 8 ঘন্টার বেশি গাড়ি চালানোর কোনো নিয়ম নাই। এই নিয়মটা সরকারি কর্তৃক নির্ধারিত, কিন্তু বাস্তবে কি তাই হয়? একজন চালক ঢাকা থেকে কক্সবাজারে যাত্রী নিয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে নামমাত্র একটা রেস্ট নিয়ে আবার কক্সবাজার থেকে ঢাকা চলে আসতেছে, যেখানে তার টানা বা দিনে 8 ঘন্টার বেশি ড্রাইভিং বৈধ না। দেখা যাচ্ছে সে দিনে 18 ঘন্টা 16 ঘন্টা করে ড্রাইভিং করতেছে, যার ফলে সে বিভিন্ন ধরনের নেশা করতেছে, উল্টাপাল্টা ভাবে গাড়ি চালাচ্ছে এবং এগুলার কারণেই বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে, মানুষের জীবন চলে যাচ্ছে। এছাড়া এসব বাস আরো একটা সিন্ডিকেট করে, সেটা হচ্ছে যাত্রাপথে তারা এমন জায়গায় এই বাসগুলাকে দাঁড় করায় যেখানে 100 টাকার খাবারের দাম 200 টাকা, সামান্য একটা খিচুড়ি দিয়ে আপনার কাছ থেকে বিল করবে 300 টাকা। এবং এখান থেকে এইসব বাস ড্রাইভার বা এই চক্রের সাথে যারা জড়িত তারা বিভিন্ন ধরনের কমিশন পায়। অনেক মানুষ না জেনে দেখা যাচ্ছে হয়তো একটা খিচুড়ি অর্ডার করে দেয়, ভাবে যে একটা খিচুড়ি সর্বোচ্চ কয় টাকায় হবে, 50 টাকা, লোকালে 30 টাকা, কিন্তু দেখা যাচ্ছে যে একটা খিচুড়ি দিয়ে তার কাছ থেকে বিল আদায় করা হচ্ছে 150 টাকা, 200 টাকা, 300 টাকা। এভাবেও সাধারণ মানুষের পকেট থেকে টাকা মেরে খাচ্ছে। এমন একটা অবস্থা, যাই হয়ে যাক না কেন এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার মতো কেউই নাই আসলে। এখন প্রশ্ন হলো, কেন সরকার চাইলেও এই সিন্ডিকেট ভাঙতে পারে না? উত্তরটা খুব সোজা, স্বার্থের সংঘাত বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টা কি চলেন আপনাদেরকে বুঝাই বলি। আচ্ছা, আপনারা কখনো খেয়াল করেছেন বাংলাদেশের এই পরিবহন খাতের শীর্ষ ব্যক্তি কারা থাকে? আমি বোঝার পর থেকে এই পরিবহন খাতে আমি একজনের নাম শুনছি, এক গ্যাংস্টার মাফিয়া, সেটা শাহজাহান। আপনারা অনেকেই জানেন এই লোকটাই টোটাল পরিবহন খাতটাকে নিয়ন্ত্রণ করতেছে। এখন যে মূলত এই পরিবহন খাতটাকে ঠিক করবে সেই যদি হয় হচ্ছে চাঁদাবাজ, সেই যদি হয় হচ্ছে একজন দুর্নীতিবাজ, তাহলে কিভাবে সরকার আসলে এই জিনিসটা ঠিক করবে? আপনি যদি খেয়াল করেন দেখবেন বাংলাদেশ পরিবহন খাতের শীর্ষ নেতাদের বেশিরভাগই সরাসরি রাজনীতির সাথে যুক্ত, অথবা ভাইস ভার্সা হিসেবে এমপি, মন্ত্রী বা এমন কোন লোককেই এই দলের প্রধান করা হয় যাতে করে সাধারণ মানুষকে লুটে পুটে খাইতে সহজ হয়। যখন সরকার কোনো কঠোর আইন করতে চায় বা কঠোর কোনো পদক্ষেপ নেয়, তখন এই সিন্ডিকেট ধর্মঘটের ডাক দেয়, ফলে পুরো দেশকে এরা অচল করে ফেলে, জনগণকে জিম্মি করে নিজেদের দাবি আদায় করে। এই ক্ষমতার জোরে ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন ড্রাইভার এবং লক্কর ঝক্কর বাসগুলো বছরের পর বছর রাস্তায় মানুষকে মারার লাইসেন্স পেয়ে যায়। তাহলে কি জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই? সত্য কথা বলতে সমাধান আছে ঠিকই, সেগুলো বাস্তবায়ন করার চেষ্টাও করা হয়েছে, কিন্তু দিন শেষে হিতে বিপরীত হয়েছে। এই তো 24 সালে ইউনিট সরকার ক্ষমতায় আসার পর পরিবহন সেক্টরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেন। সকল বাসকে গোলাপি কালার করে নির্দিষ্ট জায়গায় যাত্রী উঠানো এবং নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার কারণে প্রায় কয়েক হাজার বাস নতুন করে রাস্তায় নামানো হয়। এই উদ্যোগটাকে বেশ ভালো মনে হলেও বাস্তবে কিন্তু হিতে বিপরীত হয়েছে। নতুন বাস নামানোর নাম করে ভাঙাচোরা বাসগুলাকে নতুন করে রং করে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, যার ফলে বাসের পরিমাণ বেড়ে যায় এবং এইসব বাসগুলা বিভিন্ন জায়গায় অযাচিতভাবে পার্কিং করার কারণে বা যাত্রী ওঠানামা করার কারণে জ্যামের যে পরিমাণ বা হচ্ছে রাস্তায় যে যানজট সেটা কিন্তু অনেক বেড়ে যায়। ইউনূস সরকারের প্ল্যানে কোনো ঘাটতি ছিল না, ঘাটতি ছিল প্ল্যানটার এক্সিকিউশনে। যতটা ভালোভাবে প্ল্যানটা প্রয়োগ করা দরকার ছিল সেটা হয়নি। এর পিছনেও দোষটা সেই সিন্ডিকেটেরই। এখন পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে মেট্রো রেলের জনপ্রিয়তা বাড়ছে, তবে মেট্রো রেলের ক্ষমতাও কিন্তু সীমিত। সড়ক পথে শৃঙ্খলা ফেরাতে বিশেষজ্ঞরা বহুদিন ধরে বাস রুট রেশনালাইজেশন বা ফ্র্যাঞ্চাইজি
সিস্টেমের কথা বলেছেন। অর্থাৎ ঢাকায় 100টি কোম্পানির বদলে 5-6টি কালারের বাস চলবে। ড্রাইভাররা বেতনের ভিত্তিতে কাজ করবেন, দৈনিক জমার ভিত্তিতে নয়। এতে রেশারেশি কমবে, যাত্রী সেবা বাড়বে, এই যে প্রতিযোগিতাগুলো হয় না বাসের মধ্যে, এটা কমে যাবে। অনেকগুলা উপকার কিন্তু এতে আছে। কিন্তু আদৌ কি এই সিস্টেমটা প্রয়োগ করা সম্ভব? আপনারা কি মনে করেন? যতদিন পর্যন্ত রাজনীতিকে পরিবহন ব্যবসা থেকে আলাদা করা না যাবে এবং ডিজিটাল টিকিটিং চালু করা না হবে, ততদিন এই নৈরাজ্য থামবে না। দিন শেষে লোকাল বাস আমাদের যাত্রাটাকে যতটা না সহজ করেছে, এর অন্ধকার দিকগুলো আমাদের ঠিক ততটাই ক্ষতি করছে। এই পরিবহন সিন্ডিকেটের কোমর ভেঙে না দেওয়া হলে শৃঙ্খলা ফিরবে না, ঢাকাবাসীর জীবনে ঝরবে আরো শত শত প্রাণ। পরিবহন খাতকে দুর্নীতি মুক্ত করতে ঠিক কি করা যায় কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটায় ক্লিক করে দিবেন। এছাড়াও আমার চ্যানেলে এই ধরনের অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট ইতিমধ্যে আপলোড হয়েছে, আপনারা আমার চ্যানেলে যে সব ভিডিওগুলা দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।